এই কঠিন ভাবনা ভাবতে ভাবতে অসহায় করুণ চোখে রেহানের দিকে দৃষ্টি দিল যুবরাজ। রেহানের অবস্থা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। সবকিছুই যেন যুবরাজের হাতের বাইরে। এরই মাঝে ম্যাকের কল এলো। ঝটপট ফোনটা রিসিভ করতেই ম্যাক বলে উঠল, আর 2 মিনিট পর জাহাজ ছেড়ে দেবে। কোথায় তুমি? যুবরাজ আর কোনো প্রতিউত্তর না করে ফোনটা রেখে সকল ট্রাফিক সিগন্যাল ব্রেক করে পোর্টে প্রবেশ করতেই ম্যাকের লোকজন যুবরাজকে গাড়িসহ জাহাজের ভেতর ঢুকিয়ে দেবার ইশারা করল। এদিকে জাহাজও হুইসেল বাজিয়ে পোর্ট থেকে যাত্রা করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। যুবরাজ তাদের নির্দেশ ফলো করে স্কেলডোর চেপে নিজের জীবনের মায়া না করে এক প্রকার জাম্প করে জাহাজের ভিতরে প্রবেশ করলো। তারপর ম্যাকের লোকজনের সহায়তায় দ্রুততার সহিত রেহানকে ধরে একটা বেডে চিৎ করে শোয়ানো হলো। এরপর যুবরাজ 2 হাতের সহিত রেহানের বুকে প্রেস করতে লাগলো। প্রেস করতে করতেই এই হিমশীতল পরিবেশে যুবরাজের ঘাম ছুটে গেল। তবুও রেহানের কোনো অবস্থার উন্নতি হলো না। আমি কি কোনোভাবেই তবে তোকে বাঁচাতে পারবো না রেহান? এত দূর পর্যন্ত এসে তবে কি আমি হেরে যাব? কাঁদতে কাঁদতে কথাগুলো বলে আরও কিছুক্ষণ বুকে পাম্প করে মুখে কৃত্রিম শ্বাস দিল। যুবরাজ যখন হাল ছেড়ে দেবার উপক্রম, তখনই একজন জাপানি লোক এসে জানালো, আমাদের জাহাজে অক্সিজেন মাস্কের ব্যবস্থা আছে, চাইলে ব্যবহার করে দেখতে পারো। যুবরাজ যেন ডুবে গিয়েও বেঁচে ফিরল। জাপানি লোকের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার সহ মাস্ক এনে রেহানে অক্সিজেন সাপোর্ট দিতেই কিছুক্ষণ শান্ত হলো সে। রেহানকে বাঁচাতে হলে এই মুহূর্তে কিছু ইঞ্জেকশন, মেডিসিন আর স্যালাইন এমার্জেন্সি প্রয়োজন। কিন্তু এই সমুদ্রে আমি কোথায় পাবো এসব? বহু কষ্টে আটকে রাখা জল আর ধরে রাখতে পারল না যুবরাজ। না চাইতেও চোখের জল ধারা অপরে করিয়ে পড়ল, বুক ভাসিয়ে দিল তার। আর এসব কিছুই অবলোচন করে ম্যাক বলে উঠল, মনে করো আমি আলাদিনের দৈত্য, তুমি তোমার মনে ইচ্ছে আমাকে জানাও, আমি চেষ্টা করে দেখব। এই কথা বলে তোমাকে আমি সান্ত্বনা দেব না, আমি 100% সেটা তোমাকে এনেই দেব। ম্যাকের কথা যুবরাজের অবিশ্বাস্য মনে হলো। তবু একটু আশায় যুবরাজ জানালো, রেহানকে বাঁচাতে এই মুহূর্তে কি কি লাগবে। কিছুক্ষণ বাদেই জাহাজের আশেপাশে হেলিকপ্টার দেখে ভয়ে ছিটিয়ে গেল যুবরাজ। একদল মার্ডারের আসামিকে নিউ ইয়র্ক পুলিশ পাতাল থেকে হলেও টেনে বের করে আনবে। এদিকে রেহানের অবস্থা সংকটপন্ন, আর এদিকে মেহানের ফিউনারেল বাকি রয়েছে। এই অবস্থায় আমাকে পুলিশ যদি ধরে নিয়ে যায়, এই দুটো মানুষের কি উপায় হবে? যুবরাজের ভাবনার মাঝেই দৌড়ে এলো ম্যাক। ম্যাকের উদ্বিগ্নতা দেখে যুবরাজ ভয়ে কেঁদে দেবার উপক্রম হলো। কিন্তু ম্যাক তার পিঠে চাপড় মেরে বলে উঠল, এ গুড নিউজ ফর ইউ। সুসংবাদের কথা শুনে যুবরাজের বুকের পাথর যেন কিছুটা সরল। ম্যাক বলে উঠল, এখন থেকে 3 মাইল দূরেই একটা ক্রুজ শিপ রয়েছে, যেখানে অসুস্থ পেশেন্ট বা নাবিকদের চিকিৎসা দেওয়া হয়। এই হেলিকপ্টার করে তুমি সেখানে পৌঁছে যাও। আমার জাহাজে একজন লোক যাবে তোমার সাথে। আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। প্লিজ ডোন্ট প্যানিক। রেহানকে রেডি করতে করতেই যুবরাজ অসহায় চোখে ম্যাকের দিকে তাকিয়ে বলে উঠল, মেয়েটা শুধুমাত্র আমার জন্য প্রাণ হারিয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর ফিউনারেল করতে চাই। ম্যাক ব্যথিত বদনে যুবরাজের হাত ধরে তখন বলে উঠল, ডোন্ট ওয়ারি, জাহাজের রেফ্রিজারেটরে আমি যত্নের সাহায্যে তার দেহ সংরক্ষণ করব। একটা পবিত্র আত্মাকে ফিউনারেল ছাড়া বিদায় দিতে আমিও সমর্থন করি না। সকল নিয়ম মেনেই ফিউনারেল হবে ওনার। আগে যে বেঁচে আছে তাকে বাঁচাও। ম্যাককে থ্যাঙ্কস জানিয়ে রেহানকে হেলিকপ্টারে তুলে যুবরাজ শেষবারের মতো মেগানের ফ্যাকাশে মুখখানা দেখে সিক্ত কণ্ঠে বলে উঠল, উই উইল মিট এগেন। আই উইল ডু ইউর ফিনারেল বাই মাই সেলফ। প্লিজ ডোন্ট বি অ্যাংরি। কথাগুলো বলতেই বলতেই যুবরাজের গলা ধরে এলো। বারবার মেয়েটির সুন্দর মিষ্টি হাসি সব কিছুই চোখের সামনে ভেসে উঠল। বড় বড় নীল চোখের পাপড়ি ঝাঁপড়ানো আর ধীর কণ্ঠে নম্রভাবে কথা বলার ধরন, সব মিলিয়ে যুবরাজের মন পিছিয়ে উঠল। তোমার প্রতি আমার সাময়িক ভালো লাগা ছিল মেগান গাভেলিয়া। সেই ভালো লাগা থেকে বাকি অসাধু পুরুষদের মতো সামান্য ফ্লার্টিং করার ইচ্ছেও জেগেছিল। কিন্তু বিশ্বাস করো, তোমার মায়াবী মুখশ্রী দেখে আমার বিবেক বাধা দিয়েছে। আমি নিজেকে কঠিন শাসনে বেঁধে নিয়েছিলাম। কখনো তোমাকে নিয়ে বাজে কোনো চিন্তা পর্যন্ত করিনি। অথচ আমাকে ভালোবাসা অপরাধে কঠিন দণ্ডে দণ্ডিত হলে তুমি। তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে মেগান। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতেই গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলোকে আঙুলের সহায়তায় মুছে ম্যাকের সহায়তায় জাহাজের নিচে একটা ফ্রিজের ডোয়ারে কাপড়ে মুড়িয়ে নাকে তুলো গুজে মেগানকে কাপা হাতে ভরে দরজা লাগিয়ে উপরে উঠে এলো যুবরাজ।
দ্বিতীয়বারের মতো যুবরাজ আর পিছনে তাকিয়ে সেই বিষাদময় স্মৃতি দেখার ইচ্ছে পোষণ করল না। মেগান কেবল যুবরাজের কালো বিষাদী অধ্যায় হয়ে রইল। বিশাল বড় মেডিকেল ক্রুজ শিপটিতে সকল ধরনের মেডিসিনে পরিপূর্ণ। যুবরাজ নিজের পরিচয় দিতেই শিপটিতে থাকা স্পেশালিস্ট সার্জনও বেরিয়ে এলো। এরা মূলত সমুদ্রে থাকা নাবিক, জাহাজের যাত্রী এবং কোস্ট গার্ডদের চিকিৎসা করে থাকেন। এই জাহাজগুলোকে অপারেশন থিয়েটারে থেকে শুরু করে সকল প্রকারের মেডিসিন সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যমান। রাধাপের সমস্ত শারীরিক কন্ডিশন সেই ডাক্তার দুটোকে খুলে বলল যুবরাজ। সেই অনুযায়ী তারা রাধাবকে চিকিৎসা দিতে ব্যতিব্যস্ত হলো। প্রথমেই রাধাপে হার্ট পালস রেট পজিশনে আনার জন্য সিপিআর দেওয়া হলো। বারবার লুব্রিকেন্ট লাগিয়ে শক দেওয়ার পরেও রাধাপের অবস্থার কোনো উন্নতি হলো না। এদিকে যুবরাজ হার্টের ব্লাড ফ্লো বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিয়ে সব কিছু আয়ত্তে আনার চেষ্টা করছে। লাস্টবারের মতো একজন সহযোগী ডক্টর সিপিইউ দিতেই রাধাপের নিভু নিভু প্রাণ প্রদীপ কিছুটা সচল হলো। যদিও ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হলো না রেহান। পাশে থাকা একজন প্রবীণ ডক্টর যুবরাজকে চাপড় মেরে বলে উঠল, দেখুন ডক্টর ইউভি, আপনি নিজেই একজন হার্ট স্পেশালিস্ট, আপনাকে সব কিছু বুঝিয়ে বলার কোনো বিষয় নেই। তবুও আমার কেন জানি মনে হচ্ছে ওনাকে লাইফ সাপোর্টে রাখা প্রয়োজন। ওনার সিচুয়েশন কেমন যেন আমার ভালো লাগছে না। আর ওনার চেহারার যেই অবস্থা তাতে আমার মনে হয় না উনি সার্ভাইভ করতে পারবে। আর তাছাড়া ওনাকে এভাবে রাখাও যাবে না। তাই আমার মনে হয় ওনাকে লাইফ সাপোর্টে রেখে ওনার শারীরিক কন্ডিশনে রিপোর্ট করে তারপর ট্রিটমেন্ট করা উচিত। আদৌ উনি ব্রেন ডেড কিনা সেটাও তো জানা জরুরি। অতিরিক্ত ঠান্ডায় তার রক্তনালী সংকুচিত হয়ে হাড়ে ঠিকভাবে ব্লাড ফ্লো হতে পারছে না। এখন যদি করোনারি আর্টারি ব্লক হয় উনি হার্ট অ্যাটাক করবে। ডক্টরের বলা কথাগুলো যুবরাজ মন দিয়ে ভেবে কিছুক্ষণ চিন্তা করল। তারপর আহত কণ্ঠে বলে উঠল, ডক্টর রেহান যেই সিচুয়েশন থেকে প্রাণ নিয়ে ফিরেছে সেই সিচুয়েশনে কারো বেঁচে থাকা পসিবল নয় ডক্টর। ও বাঁচবে, আর ওকে বাঁচাতে আমি সব কিছুই করতে প্রস্তুত আছি। আপনি ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, ওকে লাইফ সাপোর্ট দিন। ও কখনোই ব্রেন ডেড নয়। একটানা 7 ঘন্টা ঘুমানোর পর অমানুষ সেরামে হঠাৎ করেই ডক্টর রেহানের কথা মনে পড়ল। চট করে শোয়া থেকে উঠে মনে মনে বলে উঠল, আরে শালাকে না মেরেই তো চলে এসেছি, একবার গিয়ে দেখে আসবো নাকি বেঁচে আছে নাকি মরে গেছে শালা। সেরাম রেহানের কাছে যাবার জন্য ঝটপট রেডি হয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বসে বসে সুবান শেখ দুপুরের খাবারের প্রস্তুতি নিয়ে টিভি দেখছিলেন। সেরামকে দেখেই বলে উঠলেন, এই অসময়ে কোথাও যাচ্ছে নাকি? তখন সেরাম বলে ওঠে, যুবরাজকে বড় ধাক্কা দিতে যাচ্ছি। পপস, এটিনির সাথে ভালো করে কথা বলেছো তো? যুবরাজ কি কোনোভাবে বেল নিতে পারবে? সুবান শেখের কথায় সেরাম বলে ওঠে, না পপস, যুবরাজকে আজীবন জেলে পুঁছে মরতেই হবে। তুমি চিন্তা করো না তো, আমি সব সামলে নেব। সুবান শেখ তখন বলে ওঠেন, চিন্তা কি আমি সাথে করি? তোমার দাদুর সম্পত্তি 50% যুবরাজের মা নবনীতাকে দিয়ে গেছেন। একমাত্র ছেলে হিসেবে যুবরাজের সব কিছুর মালিক হবে, এটাই স্বাভাবিক। যুবরাজ বেঁচে না থাকলে তবেই না তুমি রাজত্ব করতে পারবে, আর তার সাথে সাদা সাহিরের সম্পত্তি পর্যন্ত হাতাতেও পারবে। সেরাম তখন বলে ওঠে, যুবরাজের অস্তিত্ব আমি মাটির সাথে মিশিয়ে দেবো পাপা, প্লিজ অযথা চিন্তা করো না। হঠাৎই টিভি ইংলিশ চ্যানেল খবরে চোখ আটকে গেল বাবা ছেলের। ডক্টর ইউভি জেল থেকে পালিয়ে গেছে। দিনের ঝলমলে আলো গড়িয়ে ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যাচ্ছে। একটু আগে মৃদুতাপ বিলিয়ে দেওয়া সেই সূর্যটা টকটকে লাল বর্ণ ধারণ করে পশ্চিম আকাশে সমুদ্রের কোল ঘেঁষে বিলীন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। ভূপরিভাগের তুলনায় মাঝ সমুদ্রে শীতের মাত্রা যদিও কিছুটা কম। বিশাল সমুদ্রের নীল জলরাশি বুক চিরে ধীরে ধীরে ছুটে চলেছে সাদা রঙের 6 তলা বিশিষ্ট ক্রুজ শিপটি। চারপাশে শুধু জল আর জলের সমাহার। দৃষ্টির সীমানায় সমুদ্রের কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। শিপটি আপন মনে তার গন্তব্যে ছুটে চলেছে বিরামহীনভাবে। এই শিপটির গন্তব্যের শেষ কোথায় যুবরাজ তা জানে না। তবে যুবরাজ শুধু জানে যে কোনো মূল্যে রেহানকে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কারণ রেহানের এরূপ নৃশংস অবস্থার সাথে সে কোনো না কোনোভাবে অতপ্রতভাবে জড়িত। জাহাজে ওপেন ডেকের বারান্দায় রেলিংয়ে 2 হাত ভাঁজ করে তার উপর থুতনি ভর দিয়ে জাহাজের চারপাশ জুড়ে উড়ে চলা সেগালের দিকে একমনে তাকিয়ে রয়েছে যুবরাজ। আর সেই সাথে নিজের মনের সাথে চলছে নানান জল্পনা কল্পনা। গোধূলি লগ্নের শিরশিরে বাতাসে যুবরাজের ঝালমলে ছোট্ট করে ছাটা চুলগুলো কিছুটা উড়াউড়ি করছে। আর তার সাথে উড়ে চলেছে গায়ের সাদা রঙের পাতলা শার্ট। এই অল্প কদিনেই যুবরাজের মুখের মসৃণ ত্বক মলিনতায় জেঁকে বসেছে।
যেই গাল দুটো ক্লিন শেপে চকচকে দুধি ছড়াতো, সেই গাল দুটো খোঁচা খোঁচা দাঁড়িতে ভরে গিয়ে যুবরাজের বয়স আরও 2 ধাপ বাড়িয়ে দিয়েছে। আয়নায় নিজেকে দেখে নিজেরই চিনতে বড্ড কষ্ট হয় তার। মুহূর্তের ব্যবধানে গন্তব্যহীন নাবিকের ন্যায় তার জীবনের রূপরেখা কোথায় মোড় নিয়েছে।